2018 সালে নির্বাচনে দায়িত্বে থাকা 33 ডিসিকে ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাই সরকার, অভিযোগ ফখরুলের। নানা দাবিতে 6টি জেলায় সমাবেশ। উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি কুয়েটের শিক্ষার্থীদের। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 8 আসামি খালাস। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলা, বলছে আদালত। গরমেও লোডশেডিং থাকবে 1,500 মেগাওয়াটের নিচে, বলছেন উপদেষ্টা। বিশেষজ্ঞদের আশঙ্কা 3,000 মেগাওয়াট ঘাটতি। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। 2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন 33 জেলা প্রশাসককে ওএসডি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 2018 সালের নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন এই 33 জন। এর আগে আরও 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। 2018 সালের এই নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তা অতি উৎসাহী ভূমিকাও পালন করেন। এদিকে 2014 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন দলে ভেড়াতেই এমন কৌশল। দুপুরে রাজধানীতে ছাত্র দলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চেয়ে ভোটে অংশগ্রহণ ইস্যুতে এক উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রশ্নও তোলেন তিনি। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে নতুন সদস্য সংগ্রহে ফর্ম বিতরণ ও নবায়নের অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী দেশে নতুন ধারার ছাত্র রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। তাদের অভিযোগ, ছাত্রদলকে নানাভাবে উস্কে দেওয়ার চক্রান্ত করছে একটি গোষ্ঠী। এই বাংলাদেশের গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের 7 মাসেও নির্বাচনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। উপদেষ্টাদের বক্তব্যে বিভ্রান্তি ও সমালোচনার সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? দেশে আবারও 1-11 মতো পরিস্থিতির চিন্তা করলে জনগণ মেনে নেবে না বলে সতর্ক করেন মির্জা ফখরুল। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। জনগণের অধিকার ও গণতন্ত্র ফেরাতে ছাত্রদলকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত বুয়েটের ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এদিকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে অন্তত ৫০ জন আহত হয়। ঘোষণা অনুযায়ী বুধবার ক্লাস পরীক্ষা হয়নি। বিকেলে কুয়েট চিকিৎসা কেন্দ্রের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দেন তারা। কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। এদিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে দেয়। ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ কঠোরভাবে অনুসরণের হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। পুলিশ বলছে ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, এই জন্য তারা বিভিন্ন জায়গাতে তাদের মুভমেন্ট আছে। এর আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কুয়েটে সন্ত্রাসী হামলার জন্য ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বুধবার টিএসসিতে সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন হিসাবে আখ্যায়িত করেন। সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার আমলে যারা ছাত্রলীগের সান্নিধ্যে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারাই আবার অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেন তারা। ছাত্রলীগের স্টাইলে হুমকি না দিতে উল্লেখ করে তারা জানান, কখনো ছাত্রদলকে হুমকি দেবেন না। শিক্ষাঙ্গনের শান্তি বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর বলেও জানান তারা। এ সময় হামলার সঙ্গে জড়িতদের বহিষ্কারের দাবিও জানানো হয়। ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রদলের যে আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে। কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ৩ নম্বর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসের সামনের সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কুয়েট রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস, সেখানে কোনো রাজনীতি থাকবে না। শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। কুয়েট একটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস, সেই জায়গায় সেই আইন বলবৎ থাকবে। যারা এই আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে একাডেমিক এবং প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আনতে হবে। নতুন কোনো দল আবার সেই ক্যাম্পাসে সেই অরাজকতা, ছাত্রদের যে পড়ালেখার পরিবেশ নষ্ট করার জন্য অস্ত্রের যেই ঝঞ্ঝানি, ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে যে রাজনৈতিক ফায়দা লোটার যে রাজনীতি তারা হচ্ছে যে করার চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রায় 18 বছর পর এলো নাইকো দুর্নীতি মামলার রায়। এতে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া সহ 8 জনের সবাই। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম এই রায় দেন। বিএনপির আইনজীবীরা বলছেন, এ রায়ে সবাই ন্যায় বিচার পেয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করতেই মামলাটি জিইয়ে রাখেন শেখ হাসিনা। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে 2007 সালে এই মামলা করে দুদক। পরের বছর বিএনপির চেয়ারপারসন সহ 11 জনের নামে দেয়া হয় অভিযোগপত্র। তবে এর সঙ্গে বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতার কথা বলেননি রাষ্ট্রপক্ষের 68 সাক্ষীর 39 জনের কেউই।
তবে এর মধ্যে সাক্ষ্য শেষ করে রায় পৌঁছাতে কেটেছে প্রায় 18 বছর। অবশেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন অভিযুক্ত 8 জনের সবাই। তবে নির্দোষ প্রমাণের আগেই মারা গেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন সহ 3 জন। আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন। আসামিদের মধ্যে যারা ছিলেন বেগম খালেদা জিয়া, তারপরে ছিলেন কাসেম শরীফি, খন্দকার শহীদুল ইসলাম, CM ইউসুফ হোসেন, গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়া। তারা প্রত্যেকেই এই মামলা থেকে আজকে খালাস পেয়েছে। বিএনপি প্রধানের আইনজীবীদের দাবি তখনকার দুদক কর্মকর্তাদের ব্যবহার করে দেয়া হয়েছিল এই মামলা। সেই কারণে শেখ হাসিনা সহ সেই কর্মকর্তাদেরও বিচার চান তারা। চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে, আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধই এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। এ নিয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, ক্ষমতায় এসে এই মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করান শেখ হাসিনা। রাজনৈতিকভাবে হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চালিয়ে যায় বিগত সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগত ভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। রায়ের পর্যবেক্ষণেও মামলাটিকে রাজনৈতিক ও হয়রানিমূলক বলছেন আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা করতে মার্চে ভারত যাচ্ছে কারিগরি দল। পানি সম্পদ উপদেষ্টা জানান, আগামী বছরের মধ্যে নবায়ন হবে। পানি বন্টনের চুক্তি, গুরুত্ব দেয়া হবে দেশের স্বার্থ। তবে নদী বিশেষজ্ঞ আইনুন নিশাতের দাবি, এই দলের চুক্তি নিয়ে কথা বলার এখতিয়ার নেই। যৌথ নদী ব্যবস্থাপনায় ঢাকা দিল্লিকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি। এর মধ্যে শুধু গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে ঢাকা দিল্লির চুক্তি হয় 1996 সালে। 30 বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026-এর ডিসেম্বরে। আগের শর্তে চুক্তি নবায়নের পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের, কিন্তু অন্তর্বর্তী সরকার চায় পর্যালোচনা। 2026-এর মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ, সেটা বিবেচনাতেই আমরা চুক্তি করতে চাইব। তবে চুক্তিটা আর আমাদের সময়কালীন সময় হবে না, এটা তো মোটামুটি স্পষ্ট। উপদেষ্টা জানান, আগামী মাসে ভারত যাচ্ছে কারিগরি দল। নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত বলছেন, তাদের কেবল গঙ্গার পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের তথ্য উপাত্ত বিনিময়ের ক্ষমতা রয়েছে, এর বাইরে কোনো এখতিয়ার নেই। ওই চুক্তি স্বাক্ষরের পরে অনেক মতামত এসছে, ওই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক মতামত এসছে। এই সবগুলোকে বিবেচনায় নিয়ে টেকনিক্যাল কমিটি প্রাথমিক পর্যায়ে বসবে এবং সেই টেকনিক্যাল কমিটি বাংলাদেশে কাজ শুরু করেছে। তারা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতে যেয়ে তাদের যে কাউন্টার পার্ট তাদের সাথে কথাবার্তা বলা শুরু করে। এই কাজ কারিগরি কমিটির কাজ নয়। এই কারিগরি কমিটির সদস্য আমি অনেক 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 বছর ছিলাম, কিন্তু সিদ্ধান্তটা কারিগরি আলোচনার ভিত্তিতে হবে না। তাদের নির্দিষ্ট ম্যান্ডেট আছে, বন্টনের ব্যাপারে তাদের কথা বলার কোনো অধিকার নেই। এই বিশেষজ্ঞ মনে করেন, অভিন্ন নদী রক্ষায় দু দেশের উচিত যৌথভাবে কাজ করা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মাথায় রেখে গ্যাস, ফার্নেস অয়েল থেকে উৎপাদন বাড়ানো এবং আদানির কেন্দ্রের পুরো সক্ষমতা ব্যবহার করতে চায় সরকার। বিদ্যুৎ উপদেষ্টা বলছেন, অতিরিক্ত তাপমাত্রাতেও লোডশেডিং থাকবে 1,500 মেগাওয়াটের নিচে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বকেয়া বিল, জ্বালানি সংকট সহ নানামুখী চাপে বিদ্যুৎ বিভাগ। তাদের সংখ্যা লোডশেডিং ছাড়াতে পারে 3,000 মেগাওয়াট। আসছে রমজান মাসে দেশে বিদ্যুতের চাহিদা পৌঁছাতে পারে 15,500 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, এ সময় দেশব্যাপী নিরবচ্ছিন্ন সরবরাহ থাকবে। গ্রীষ্মে সেচ মৌসুম ও অতিরিক্ত গরমে শীতাতপ যন্ত্রের ব্যবহারে বাড়ে বিদ্যুতের চাহিদা। গত বছর সর্বোচ্চ উৎপাদন 16,477 মেগাওয়াট থাকলেও বেশিরভাগ সময় মিলেছে 15,000-এর মধ্যে।
তখন লোডশেডিং ছাড়ায় 2000 মেগাওয়াট। এবার গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হচ্ছে 18,000 মেগাওয়াট। চাহিদা মেটাতে আদানির ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে পুরো সক্ষমতার বিদ্যুৎ চাওয়া হয়েছে। জোর দেয়া হচ্ছে গ্যাস, ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্রগুলোতে। আমরা 18,000 মেগাওয়াট চাহিদা ধরে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের যে অ্যাভেলেবল যে বিদ্যুৎ যে অ্যাভেলেবল হবে সেটা আমাদের এখন প্রাথমিক হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। বাড়তি আমরা করছি যে 4টা এলএনজি কার্গো ইম্পোর্ট। বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি খাতের কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বড় অঙ্কের বকেয়া। আদানি থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া বিল পরিশোধেও গতি কম। সেই সঙ্গে শিল্প, সার কারখানায় গ্যাস নিশ্চিত করে বিদ্যুতের সরবরাহ বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন তারা। এই বছর কতখানি গরম পড়বে সেটাও আমরা জানি না। তো সবকিছু যদি আমাদের বিপক্ষে যায় এগুলা, তাহলে ডিমান্ড যা হবে তাহলে আমি মনে করি তাদের সাংঘাতিক কষ্ট হবে ওই ডিমান্ডটা মিট করতে। সরকার তো নিজেই বলেছে 1,500 মেগাওয়াট, আমার হিসাব এটা 3,000 মেগাওয়াট পর্যন্ত এটা সময় সময় লোডশেডিং করতে হবে। লোডশেডিং এড়াতে গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা কমাতে শীতাতপ যন্ত্র ব্যবহারে গ্রাহকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা। দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। কৃষকরা বলেন, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, এখন তা বৃদ্ধি করে 8 টাকা করেছে হিমাগার মালিকরা। এতে করে আগে প্রতি বস্তা আলু রাখতে 255 টাকা ভাড়া লাগতো, যা এখন বেড়ে 560 টাকা করা হয়। ভাড়া দ্বিগুণ করায় লোকসানে পড়বেন তারা। এদিকে রংপুরেও আলু রাস্তায় ফেলে বিক্ষোভ মানববন্ধন করেন চাষিরা। পরে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। লাভজনক দামে আলু বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সরকারি উদ্যোগে আলু বিদেশে রপ্তানির দাবি জানান তারা। ভাড়া 8 টাকা দাবি করেছে কেজি প্রতি, এটা আমাদের জন্য অতিরিক্ত বোঝা। কৃষককে মেরে ফেলার জন্য তারা সুস্বাদু ব্যবসা করবে, কৃষককে মেরে ফেলে তারা এককভাবে খাবে, সেজন্য তার প্রতিবাদ জানাতে এসেছি। মাসখানেক ধরে বাজারে সয়াবিন তেলের সংকট। রোজা এগিয়ে আসায় তা আরও প্রকট হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বাড়তি মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করছে বড় কোম্পানিগুলো। সরকারি সংস্থার পর্যবেক্ষণেও উঠে এসেছে এমন তথ্য। তবে খুচরা পর্যায়ে গড়পড়তা কিছু অভিযান চললেও মিল পর্যায়ে নেই যথাযথ নজরদারি। বছরের শুরু থেকে রাজধানীর বাজারে মুদি দোকানে সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে ক্রেতা। বেশিরভাগ দোকান থেকেই উধাও 5 লিটারের বোতল। কম ওজনের বোতল কিছু মিললেও সেজন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। মজুত করে এটা দাম বাড়াইতে না পারে, কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, এই জন্যই সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত। রমজান তো এর জন্যই মনে হয় দাম মূল্য বৃদ্ধি। তেলের সংকটের জন্য বিক্রেতারা দুষছেন বিপণন প্রতিষ্ঠানগুলোকে। তাদের দাবি, রোজায় বাড়তি মুনাফার জন্য বাজারে তেল না ছেড়ে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ডিলার পয়েন্ট ওরা টাকা অ্যাডভান্স করে রাখছে কিন্তু মাল দিতেছে না। অনেক টাকা অ্যাডভান্স করে রাখছে, কেউ কোনো ধরনের কোনো মাল টাল দিচ্ছে না। রোজার আগে এরা করে কি জানেন, সবকিছু মার্কেট থেকে ভ্যানিশ করে দেয়, যে নাই, এক কথায় নাই। এদিকে রমজানকে সামনে রেখে সারা দেশেই বাজার তদারকিতে নেমেছে সরকারি সংস্থাগুলো। খুচরা পর্যায়ে জরিমানা করা হলেও পার পেয়ে যাচ্ছে বড় মিল মালিকরা। এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব। আমাদের এখনো সময় আছে হাতে। আমি হোপফুল যে মন্ত্রণালয় অবশ্যই জরুরি ভিত্তিতে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এটা হচ্ছে কোম্পানির সাথে হয়তো তারা আলোচনা করবে এবং আমাদের একটা ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, টাস্ক ফোর্স এটা হয়তো তারা দ্রুত যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা হোপফুল আর কি। ট্যারিফ কমিশনের হিসাবে রোজায় দেশে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন। এনবিআরের তথ্য, ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 4 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বায়ু দূষণে আজও বিশ্বের 125টি শহরের মধ্যে শীর্ষে ঢাকা। বাতাসের মান সূচক অনুযায়ী রাজধানীর বায়ুর স্কোর 240, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত। সকাল 8:30টার দিকে আইকিউ এয়ার এসব তথ্য দিয়েছে। সংস্থাটির হিসাবে 211 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, 180 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু, চতুর্থ স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর 179, পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকাও। শহরটির স্কোর 177 আর 170 স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ইরাকের বাগদাদ। প্রতিদিন বাতাসের মান নিয়ে তৈরি করা কিউআই স্কোর নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু দূষিত সে সম্পর্কে তথ্য দেয়। এরই সাথে শেষ করছি আজকের বিরোধীহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।